হ্যালো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার। ভেরি গুড। তো আমরা ক্লাস শুরু করে দিই। আমাদের একটু আমার ক্লাসে আসতে একটু দেরি হয়েছে, টেকনিক্যাল প্রবলেম ছিল, আমার জুমের আপডেট নিচ্ছিল আর কি। ক্লাস করব সেটার ক্লাসেরই কন্টিনিউশন। মূলত গত 2 ক্লাস। বলো, কেউ কিছু বলতে চাও? হ্যালো, তোমরা কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তো আমরা গত ক্লাসে কন্টিনিউশন করব। আমরা মূলত আজকে গত 2 ক্লাসে যেটা নিয়েছিলাম সেটা সম্পর্কিত যা আছে মোটামুটি একটা সাম আপ করে শেষ করে দিব আর কি আজকে। আর তারপরে হয়তো আমাদের বেশি সময়ও নাই, আমাদের হয়তো আর 2 সপ্তাহ ক্লাস আছে, তাই না? এর মধ্যেই তোমাদের আর অনেক কিছু বাকি আছে, সেগুলো শেষ করে দেওয়ার চেষ্টা করব। তো আমরা আসলে পড়তেছিলাম যে আর্লি লাইফ স্টেজেস অফ ফার্ম ফিশেস, বা আসলে তাদের আফটার ফার্টিলাইজেশনের পরে তাদের কি হয়, কিভাবে হয়, কেন হয়, এসব মিশনের কথা বলতেছিলাম। তারা একটা আসলে এটা পড়ার উদ্দেশ্য কি সেটা নিয়ে 2টা পয়েন্ট আমরা পয়েন্ট আউট করেছি। আসলে 2টা অবজেক্টিভস আমরা দাঁড় করেছি আসলে কেন পড়া দরকার। To understand the causes of recruitment variation in natural fishes, আসলে কেন পড়ার উদ্দেশ্য আসলে in nature যখন কোনো ওয়াইল্ড এনভায়রনমেন্টে একটা ফিশের ন্যাচারাল রিক্রুটমেন্ট হয় সেটা কিভাবে হচ্ছে, তার প্রসেসটা কি, প্রত্যেক ফিশের ক্ষেত্রে আলাদা, সেই সম্বন্ধে কিছু একটা ধারণা পাওয়া। আরেকটা হচ্ছে to remove the main confinement to the fertilization of concerned ফার্মিং অফ ফিশ। যদি আমরা সেই ফিশটাকে আমাদের অ্যাকুয়াকালচারে নিয়ে আসতে চাই তাহলে সেটাকে নিয়ে আসতে গেলে কি কি ধরনের প্রতিবন্ধকতা আমাদের সামনে আছে, সেটাকে ওভারকাম করতে হবে, সেই বিষয়গুলো আমাদের অবশ্যই জানা প্রয়োজন, তাই না? সেই বিষয় সেটাই ছিল আমাদের উদ্দেশ্য। খুব শর্টলি বা খুব অল্প কথায় বললে এটাই বলতে পারি আসলে, যে ন্যাচারাল রিক্রুটমেন্ট কিভাবে হচ্ছে সেটাও জানা, পাশাপাশি আমরা যখন অ্যাকুয়াকালচারে চাষ করব সেই সব ফিশের ক্ষেত্রে তাদের কি ধরনের প্রতিবন্ধকতা রয়েছে বা কোথায় আমাদের ওভারকাম করতে হবে, কোথায় তাদের শর্টফিল, সেই জিনিসগুলো জানা যাবে এবং সেভাবে আমরা আগাতে পারবো। তো সেটার জন্য আমরা দেখেছিলাম যে আসলে একটা ফিশ যখন আপনার ফার্টিলাইজেশনের পর থেকে কি কি ধাপ তার অর্জন মানে ধাপ পার হতে হয়, যেমন একটা হচ্ছে ক্লিভেজ, তারপর হচ্ছে মরুলা। তোমার হয়তো নাম আগে শুধু আমরা ফার্টিলাইজেশন আর ক্লিভেজ পড়েছি, আরেকটা তোমাদের জানা হচ্ছে মরুলা, তারপর হচ্ছে বাস্ট্রোলা, তারপর হচ্ছে গ্যাস্ট্রোলা আর গ্যাস্ট্রোলেশন বলে, আর ফাইনালি যেটা হয় সেটা হচ্ছে অর্গানাইজেশন বা এটাকে বলা হয় অর্গানোজেনেসিস। তো ফার্টিলাইজেশন কি হচ্ছিল, 2টা প্রোনিউক্লিয় একসাথে যুক্ত হওয়াকে বলা হচ্ছিল ফার্টিলাইজেশন। তারপরে সেই যে সিঙ্গেল সেল ডাবল নিউক্লিয়াস সমৃদ্ধ সেল, সেই সেলটা ক্লিভেজ চলে যায় বা সেভারাল মাইটোটিক ডিভিশনে চলে যায়, অসংখ্য সেল তৈরি করে। সেই সেলগুলোকে যখন আরেকটি কথা বলেছিলাম যে আসলে এই সেলগুলো কি হচ্ছে, একটা এগ সেল যখন তার ফার্টিলাইজ এগ সেলের যে আকার থাকে মোরলার আকারও তাই থাকে, শুধু থাকলে সেখানে সেলের সংখ্যা বেড়ে যায়, তাই না? আকারে কোনো বৃদ্ধি হয় না। তারপরে সেই যে অসংখ্য সেল অনুযায়ী অসংখ্য সেল সমৃদ্ধ যে জাইগোটটা, সেটাকে বলা হয় মরুলা। মরুলা আবার
তার মধ্যে কিছু চেঞ্জ হয়, তার মধ্যে একটা মাঝখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়, একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়, তার চারপাশে লেয়ার সেলগুলো অ্যারেঞ্জ হয়ে যায়, সেটাকে বলা হয় বাস্টুলা। তারপরে সেই বাস্টুলা কি হয়, আবার একদিকে একটা নির্দিষ্ট দিকের দিকে একটু বাঁকা হয়ে যায়, এটাকে বলা হয় ইনভ্যাজিনেশন, বা ভিতরে সেলগুলো ভিতরের দিকে প্রবেশ করতে থাকে এবং আরেকটা ক্যাভিটি তৈরি হয়, এটাকে ব্লাস্টোসিল বলা হয়। আর এই প্রসেসকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। এই গ্যাস্ট্রুলেশন হয়ে কি হয়, দুটো লেয়ার তৈরি হয়, একটাকে বলা হয় এক্টোডার্ম আর একটাকে ইন্ডোডার্ম। এই যে সেলগুলো অ্যারেঞ্জমেন্ট হয়, সেলগুলো অ্যারেঞ্জমেন্ট হয় দুটো লেয়ার তৈরি হয়, একটা হলো এক্টোডার্ম আর একটা ইন্ডোডার্ম, এবং মাঝখানে তৈরি হয় গ্যাস্ট্রোসিল এবং আরেকটা টার্ম আছে আর্কেন্টারন। তারপরে যখন এই সেলগুলো অ্যারেঞ্জ হয়ে গেল, সেই সেলগুলো থেকে আস্তে আস্তে কি হয়, অর্গানোজেনেসিস শুরু হয়ে যায় বা অর্গান ডেভেলপমেন্ট শুরু হয়ে যায়। এই হলো একটা ফিশের ডেভেলপমেন্ট প্রসেস। আর যখন অর্গানোজেনেসিস হয়ে যায় তখন তার নাম হয়ে যায় কি, এমব্রায়ো। এবং এমব্রায়োটা আস্তে আস্তে কি হয়, হ্যাচিং হয়ে তৈরি করে লার্ভি। সেই লার্ভির আবার বিভিন্ন স্টেজ রয়েছে, পোস্ট লার্ভি, তারপর লার্ভি, তারপরে জুভেনাইল, এরকম ভাগ আছে। আমরা একটু দেখি, যেমন ফার্টিলাইজড এগ, প্রথমে কি হচ্ছে, একটা সিঙ্গেল সেল এগ হচ্ছে 2 সেল স্টেজ, তারপর হচ্ছে 4 সেল, 8 সেল, এরকম করে বাড়তে থাকে। 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, 64 থেকে 128, এরকম করে বাড়তে থাকে। আর যখন অসংখ্য সেল হয়ে যায় এরকম, তখন এটাকে বলা হয় মোরোলা। সেই মোরোলা কি হয়, মোরোলা ডেভেলপ ইন্টু ফ্লুইড ফিল্ড স্পেয়ার অফ সেলস কল্ড ব্লাস্টুলা। সেই মোরোলার মাঝখানে আমি আগে বলেছিলাম একটা ফ্লুইড ফিল্ড স্পেস তৈরি হয়, সেটাকে বলা হয় বাস্টুলা। এবং বাস্টুলাটা কি হয়, আর্লি বাস্টুলাটা পরে দেখা যায় যে লেয়ারটা থাকে বাইরের যে লেয়ারটা, সেই লেয়ারটা একদিকে ভিতরের দিকে প্রবেশ করতে থাকে। ছবিতে দেখো, ছবিতে দেখো কিরকম হয়। এইটাকে বলা হয় ইনভেজিনেশন। সেই ইনভেজিনেশন হয়ে যে শেপ ধারণ করে সেটাকে বলা হয় গ্যাস্ট্রুলা, আর প্রসেসটাকে বলা হয় গ্যাস্ট্রুলেশন। এবং সেখানে দুটো লেয়ার তৈরি হয়, একটাকে বলা এক্টোডার্ম, একটাকে বলা হয় ইন্ডোডার্ম। আর মাঝখানে যে ফাঁকা জায়গাটা ইনভেজিনেশন হয়ে প্রবেশ করে, এটাকে বলা হয় আর্কেন্টেরন। আর এর মাঝখানে যে ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, এটাকে বলা হয় গ্যাস্ট্রোসিল। আমরা যদি ফিশের ক্ষেত্রে, এটা আসলে প্রথম ছবিটা যেটা দেখিয়েছিলাম এটা ইন জেনারেল ছবি, এটা সাথে তুমি বলতে পারো ম্যামালের ক্ষেত্রে বলতে পারো। আর ফিশের ক্ষেত্রে কিরকম হয়, ফিশের ক্ষেত্রে একটু ব্যতিক্রম হয়, কারণ হলো তোমাদের আগে ক্লিভেজ যখন বলেছিলাম তখন একটা হিংস দিয়েছিলাম ফিশের, বিশেষ করে ইয়ক ম্যাটেরিয়াল যদি বেশি থাকে তখন তাদের কমপ্লিট ক্লিভেজ হয় না। যখন ইয়ক ম্যাটেরিয়াল কম থাকে তখন তাদেরকে তখন তাদের যে সেলের যে ক্লিভেজ সেটাকে বলে কমপ্লিট ক্লিভেজ বলে। আর যাদের ইয়ক ম্যাটেরিয়াল বেশি থাকে তাদের যে ক্লিভেজ হয় সেটাকে বলা হয় ইনকমপ্লিট ক্লিভেজ। তো ফিশের ক্ষেত্রে হয় ইনকমপ্লিট ক্লিভেজ, এটাকে বলা হয় ডিসকর্ডাল অথবা সুপারফিশিয়াল ক্লিভেজ বলে। তো কিরকম দেখতে প্যাটার্নটা তোমরা দেখো লক্ষ্য করে, কিরকম একটু উপরের দিকে হয়, ইয়ক ম্যাটেরিয়ালটা নিচের দিকে থাকে, পুলে অ্যানিমেল পুলে হচ্ছে তার ক্লিভেজ হয়, এবং সেখানেই গ্যাস্ট্রোলা বাস্ট্রোলা এবং ব্লাস্টোসিল তৈরি হয় এবং ইমব্রায়োনিক অ্যাক্সেস তৈরি হয়, ইমব্রায়োনিক অর্গানোজেনেসিস শুরু হয়ে যায়। এবং আস্তে আস্তে কি হয়, যখন অর্গানোজেনেসিস শুরু হয়ে যায় গ্যাস্ট্রুলেশন থেকে, তখন সেই এমব্রায়োটা কি করে, পুরো ইয়ক সেক্টরকে আস্তে আস্তে কভার করে ফেলে। ইয়ক লার্ভিটা বা ডেভেলপিং যে লার্ভিটা, সেটা কি হয়, পুরো ইয়কটাকে কভার করে থাকে। এখন আমরা একটু দেখি, একটু টেক্সট দেখি। এগ ডেভেলপমেন্ট জেনারেল ফিচার, খুব শর্টলি এবং সংক্ষিপ্ত ভাবে খুব ছোট করে বলার চেষ্টা করতেছি আমরা। এগস অফ কমনলি, এটা তো দুটো উদাহরণে দেওয়া আছে, এখানে মেরিন ফিশের ক্ষেত্রে কিছু কথা বলা আছে, আবার ফ্রেশ ওয়াটার ফিশের ক্ষেত্রে কথা বলা আছে, কিছু কম্পারেটিভ আলোচনা আছে। যেমন বলতে পারি, এগস অফ কমনলি কালচারড মেরিন ফিশেস আর টিপিক্যালি সিঙ্গেল bound and its diameter about 1 millimeter, whereas egg of the freshwater fishes are demersal and large, about 5 millimeter in diameter. যেমন আটলান্টিক স্যামনের ক্ষেত্রে তার ডায়ামিটার হচ্ছে 5 millimeter. In most species, eggs are independent. So maximum fishes ক্ষেত্রে eggs are independent, but in some species parental care and eggs guarding is seen, such as tilapia. বিশেষ করে আমার যে কালচারের ফিশগুলো আছে, ম্যাক্সিমাম ফিশের ক্ষেত্রে এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট, সেখানে প্যারেন্টাল কেয়ার প্রয়োজন হয় না, আর এই জন্যই কালচারে সেটা সহজ হয়েছে। আর যেগুলো সেগুলো প্যারেন্টাল কেয়ার থাকে তাদের কালচার বা তাদের ব্রিডিং একটু কঠিন হয়। যেমন উদাহরণ বলছি তেলাপিয়ার ক্ষেত্রে এগ গার্ডিং প্রসেস আমরা জানি। তো এগ ইয়ক মাস্ট সারাউন্ডেড বাই সেভারাল ওয়েল গ্লোবিউলস,
In marine fish, this remain in the vegetal pool. এটা সবাই জানো তোমরা, ইয়ক ম্যাটেরিয়ালটা কোথায় থাকে? ভেজিটাল পুলের দিকে থাকে এবং কিছু ওয়াইল গ্লোবিউল দ্বারা সারাউন্ডেড থাকে। আবার ইয়ক ম্যাটেরিয়াল is surrounded by one type of protoplasmic film is known as periblast. বলছেন মাছের ফিশের ইয়ক ম্যাটেরিয়ালটা এক ধরনের প্রোটোপ্লাস্ট দ্বারা আবৃত থাকে, সেটাকে বলা হয় পেরিপ্লাস্ট বলতেছি আমরা। এবং তার পরে যেটা আবরণ থাকে সেটাকে আবার বলি আমরা কোরিয়ন। তোমরা যদি আগে যখন এক স্ট্রাকচার পড়িয়েছিলাম ম্যাচুরিক, তো তার সাথে যদি মিলিয়ে দেখো তাহলে হয়তো বুঝতে পারবে। The periblast is surrounded by a thicker chorion or capsule. ফিশের ক্ষেত্রে কোরিয়নটা হচ্ছে হার্ড কোরিয়ন ফিশের ক্ষেত্রে, আর অন্যান্য স্পিসিসের ক্ষেত্রে সে কোরিয়ন থাকে না, তার পারে আরো কিছু লেয়ার থাকে। The sperm enter into the egg by the micropyle which is present on the chorion. আর ফিশের এগের ক্ষেত্রে একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে তাদের মধ্যে একটা ওপেনিং থাকে, সেটাকে বলা হয় মাইক্রোপাল। এই মাইক্রোপালটা থাকে হচ্ছে কোরিয়নে। After fertilization, continuous mitotic division occur in telus. This process led to the formation of blastoderm cap or blastodix at the animal pool of the egg. বলছে এটা আমরা সবাই জানি যে ফার্টিলাইজেশন যখন শুরু হয়ে যায় তখন কি হয়, মাইটোটিক ডিভিশন শুরু হয়ে যায়। আর ফিশের ক্ষেত্রে বলা হচ্ছে ইন টেলুসড ফিশ, আমরা ফিশের ক্ষেত্রে বলা হচ্ছে তার যে প্রসেসটা ইন টেলুস, দি প্রসেস লেড টু দি ফরমেশন অফ ব্লাস্টোডার্ম ক্যাপ। কেন ব্লাস্টোডার্ম বলা হচ্ছে, আমরা ব্লাস্টোডিক্স বলি বা যেটাই বলি কেন, ফিশের ক্ষেত্রে তাদের ক্লিভেজটা হচ্ছে সুপারফিশিয়াল ক্লিভেজ, ইনকমপ্লিট ক্লিভেজ। এই জন্য দেখা যায় তাদের যে সেলগুলো তৈরি হয় ব্লাস্টোমিয়ার, সেই সেলগুলো কি অ্যানিমেল পুলের দিকে একটা ক্যাপ আকারে ক্যাপের মতো স্ট্রাকচার তৈরি করে, এটাকে বলা হয় ব্লাস্টোডিক্স। আমরা আগের ছবিতে তোমরা দেখেছো আর কি। Most of the yolk material remains unclipped and provides nourishment to the developing embryo. বলছে এই এগের মধ্যে যে ইয়ক ম্যাটেরিয়াল থাকে তার মধ্যে কোনো চেঞ্জ হয় না, সেখানে কোনো ধরনের পরিবর্তন হয় না। এটা ওরা একটা দমাত বাঁধা দলার মতো অবস্থায় থাকে, এবং এটার কাজটা কি সাধারণত যে ডেভেলপিং এমব্রায়োটা ডেভেলপ হচ্ছে সেটাকে নারিশ করা, সেটাকে নিউট্রিয়েন্ট সাপ্লাই দেওয়া। আমরা একটা ছবি এখানে দেখানোর চেষ্টা করতেছি, আসলে যখন একটা ফার্টিলাইজড এগ থেকে এমব্রায়ো ডেভেলপ হচ্ছে তার কি হচ্ছে, এমব্রায়ো প্যাটার্নটা কিরকম হয়। আমরা যদি দেখি যে এই যে পুরো পোর্শনটা হচ্ছে ইয়ক ম্যাটেরিয়াল, তারপরে এখানে ওয়াইল গ্লোবিউল থাকে, আর এই ইয়ক ম্যাটেরিয়ালের যে প্রোটোপ্লাজমিক লেয়ার তার, এবং তারপরে যে কোরিয়নের মাঝখানে একটা ফাঁকা জায়গা থেকে আমরা বলছিলাম প্রিভাইটালিন স্পেস। এই মূলত এই স্পেসের মধ্যে এমব্রায়োটা ডেভেলপ হয়, এবং তার এই পাশে আবার একটা পোর থাকে, ওপেনিং থেকে, এবার ব্লাস্টোপোর বলতেছিলাম। এটা এই হচ্ছে জেনারেল অ্যারেঞ্জমেন্ট। তারপরে আমরা দেখি আসলে পরে কি বলার চেষ্টা করছেন। Cell at the periphery of the blastodix begin to spread and proliferate is called epiboly. বলছে যে সেলগুলা অসংখ্য সেল তৈরি হয়েছিল, সেই সেলগুলা কি হয়, ব্লাস্টোডিক্সে যে ব্লাস্টোমিয়ার গুলো তৈরি হয়েছিল সেগুলো আস্তে আস্তে আসলে কি হয়, প্রলিফারেট করতে থাকে মাইটোটিক ডিভিশনের মধ্যে, যেটা আসলে মোরোলা স্টেজে হচ্ছে আর কি। সেগুলো হয়ে আস্তে আস্তে একটা স্প্রেড হতে থাকে, ছড়িয়ে যেতে থাকে, এবং সেই যে ছড়িয়ে যাওয়া প্যাটার্নটা অথবা যে প্যাটার্নটা তৈরি করলো এটাকে আবার ইপি বলে একটা টার্ম। The yolk is covered except বা ইমরানিক যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, আগে ছবি দেখলাম, এটাকে বলছে ইপি বলে। The yolk is covered except small yolk is covered except a small part of the vegetable pool, the blastopia remaining uncovered. বলছে সমস্ত ইয়কটাই কভার হয়ে যায় সেই ইমব্রায়ো দিয়ে, শুধু একটা ছোট অংশ বাকি থাকে, এবং ব্লাস্টোপোরটা একই সাথে বলেছে ব্লাস্টোপোর রিমেনিং আনকভার্ড, এবং ব্লাস্টোপোরটা কভার হয় না। At this stage, embryo axis start to form by a process of convergence and invagination. This process is called gastrulation. বলছে এই অবস্থায় যে সেলগুলো ডেভেলপ হয়ে অ্যাক্টিভগুলো তৈরি করছিল, সেই অবস্থায় কি হয়, এমব্রায়োনিক অ্যাক্সিস তৈরি হতে শুরু করে, এবং সেখানে বাকি আরো যে সেলগুলো থাকে সেই সেলগুলো বিভিন্ন প্যাটার্নে বিভক্ত হয়ে যেটাকে আমরা বলতেছি ইনভেজিনেশন বা এটাকে বলতেছি গ্যাস্ট্রুলেশন, সেই প্রসেসের মাধ্যমে এমব্রায়োনিক অ্যাক্সিস তৈরি হয়।
In this stage, the eyes and head become visible and the trunk separate from the yolk sac. বলছে এই স্টেজের সময় কি ইমরানের ক্ষেত্রে দেখা যায় তাদের মাথাটা এবং চোখটা ভিজিবল হয় এবং ট্রাঙ্ক সেপারেট হয় ফ্রম দ্য ইয়ক স্যাক, তাদের যে মাঝখানে অংশটা সেটা ইয়ক স্যাক থেকে একটু সেপারেট হয়ে যায়। When the oxygen concentration in the pre-vitelline fluid decreases, the hatching gland secretes enzymes which make the chorion soften and hatching occurs. বলছে যখন এই ডেভেলপমেন্ট প্রসেসটা এমব্রয় ডেভেলপমেন্ট প্রসেসটা কমপ্লিট হয়ে যায় তখন কি হয়, এমব্রয়ডারি হ্যাচিং হতে হবে, তাই না? হ্যাচিং কিভাবে হয়, যে when oxygen concentration in the pre-vitelline fluid decreases, বলছে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডের মধ্যে অক্সিজেন থাকে, সেই অক্সিজেনটা আসলে ইউজড আপ হয় কি এমব্রয় ইউজড আপ করে ফেলে। আর যখন এই অক্সিজেনটা কমে যায় তখনই হ্যাচিং গ্ল্যান্ড থেকে এক ধরনের এনজাইম সিক্রেশন হয়, সেই এনজাইমটা আবার কি কোরিয়নটাকে সফট করে ফেলে এবং তখনই হ্যাচিং হয়। Main cause of premature hatching is the deficiency of oxygen during embryonic development. এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আসলে যখন তুমি হ্যাচারিতে মাছ চাষ এই এমব্রয়নিক একে ইনকিউবেশন করবে তখন সাথে প্রপার অক্সিজেন প্রয়োজন হয়, আর অক্সিজেন প্রয়োজন যদি কম থাকে স্বল্পতা থাকে তখনই প্রিমেচিওর লার্ভি ডেভেলপ হবে এবং তাদের এমব্রয়নিক ডেভেলপমেন্ট কমপ্লিট হবে না। তারপরে হচ্ছে ডিউরিং এমব্রয়নিক ডেভেলপমেন্ট বাউন্ডারি লেয়ার ইজ মেইন কজ অফ দ্য এক্সচেঞ্জ অফ রেসপিরেটরি গ্যাসেস এন্ড অক্সিজেন ডিপ্লেটেড। বলছে এই যে এমব্রয়নিক ডেভেলপমেন্ট হচ্ছে আগের যে কথার সাথে আমরা একসাথে যদি মিলিয়ে নেই তাহলে তার যে বাউন্ডারি লেয়ার থাকে এটা আসলে গ্যাসিয়াস এক্সচেঞ্জকে আদান প্রদান করতে সহায়তা করে এবং একই পাশে শুধু গ্যাসিয়াস এক্সচেঞ্জ না মেটাবলিক ওয়েস্টকে অ্যাকুমুলেট করে। And the thickness of the boundary layer proportionate to the egg diameter and inverse proportionate to the water velocity. বলছে এদের যে বাউন্ডারি লেয়ার থাকে সেটা কিরকম, বলছে এটার থিকনেসটা নির্ভর করে আসলে এগ ডায়ামিটার উপরে, এগের আকার কত বড় আর কত ছোট, এবং যেখানে তুমি মাছটা যেখানে হ্যাচিং ইনকিউবেশন করছো সেখানে ওয়াটার কারেন্টটা কিরকম তার সাথে ইনভার্সলি প্রপোর্শনেট। তাহলে মেইনটেনিং ওয়াটার অ্যাডুকুয়েট ওয়াটার সার্কুলেশন ইজ ইম্পর্টেন্ট টু make a good boundary layer of the embryo. At the later stage of the development, stirring of the pre-vitelline fluid by the embryo is frequently observed and appears to be necessary to eliminate oxygen gradients. The incubation period and size of the larvae both increase with egg size. বলছে যে একটা লাস্ট স্টেজের কথা বলতে ডেভেলপমেন্ট, যখন এই ডেভেলপমেন্ট হয় তখন তাদের প্রি-ভাইটালিন ফ্লুইডে এমব্রয়োটা ফ্রিকুয়েন্টলি তাদের একটা মুভমেন্ট দেখা যায় এবং সেখানে এটা মুভমেন্টের কারণ হচ্ছে টু অ্যাপিয়ার টু নেসেসারি এলিমিনেট অক্সিজেন গ্রেডিয়েন্ট and incubation period and size of the larvae both increase with egg size. বলছে তাদের ইনকিউবেশন পিরিয়ডটা এবং সাইজ অফ লার্ভি কি হয় ইনক্রিজ উইথ এগ সাইজ, এগ সাইজ বড় হলে তাদের ইনকিউবেশনটাও বড় হবে এবং লার্ভি সাইজটাও বড় হবে। আর এই যে লার্ভাল ডেভেলপমেন্ট এটাকে বলা হচ্ছে একটা ফাংশনাল অ্যাপ্রোচ। এটা কেন প্রয়োজন, কারণ এটা একটা তাদের অ্যাডাপটিভ মেজার বলতে পারি আছে। Larva is used to describe the stage between hatching and the compression of the metamorphosis. আমি যদি ডেফিনেশন দেখি একটু যে আসলে লার্ভাল স্টেজ থেকে কোনটাকে বলা হচ্ছে। Larva is used to describe the stage between hatching and the compression of metamorphosis. হ্যাচিং থেকে শুরু হয়ে একটা লার্ভি যখন টোটালি মেটামরফোসিস হয়ে অ্যাডাল্ট লাইক স্ট্রাকচার তৈরি করে তার আগ পর্যন্ত যে সময়টা এটাকে বলা হচ্ছে লার্ভা, এবং এটাকে বিভিন্ন স্টেজে ভাগ করা যায়। যেমন একটা বলা হয় ইয়ক স্যাক লার্ভা, প্রি-ফ্লেক্সিয়ন লার্ভা, ফ্লেক্সিয়ন এন্ড পোস্ট ফ্লেক্সিয়ন লার্ভা। ইয়ক স্যাক বলা হচ্ছে যখন একটা এমব্রায়ো হ্যাচ লার্ভা হলো তখন তার মধ্যে ইয়ক স্যাক থাকে, এই লার্ভাটাকে বলা হয় ইয়ক স্যাক লার্ভা। আর প্রি-ফ্লেক্সিয়ন লার্ভা বলা হচ্ছে যখন ইয়ক স্যাকটা অ্যাবজর্ব হয়ে যায় তাদের মধ্যে নোটোকর্ডটা ফ্লেক্সন হতে শুরু করে, ব্যান্ডিং হতে শুরু করে, তখন সেটাকে বলা হয় প্রি-ফ্লেক্সিয়ন লার্ভা। আর ফ্লেক্সিয়ন লার্ভা হচ্ছে নোটোকর্ডটা যখন ফ্লেক্সিয়ন হতে শুরু করে এবং তার কম্প্রেশন হবে যে সময় সেটাকে বলা হয় ফ্লেক্সিয়ন লার্ভি। আর পোস্ট ফ্লেক্সিয়ন লার্ভা হচ্ছে নোটোকর্ডটা যখন টোটালি ফ্লেক্সিয়ন হয়ে গেল এবং
একটা নির্দিষ্ট শেপে চলে আসলো এবং সেখান থেকে মেটামরফোসিস হওয়ার আগ পর্যন্ত যে সময় সেটাকে বলা হয় পোস্ট ফ্ল্যাক্সিয়ন লার্ভে। তাহলে মেটামরফোসিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ দি প্রগ্রেসিভ অ্যাপিয়ারেন্স সাচ এজ দি পিগমেন্টেশন অফ ব্লাড, the appearance of scales and completion of the fin ray. যে আদার একটা লার্ভের মধ্যে যে চেঞ্জ গুলো হবে সেই চেঞ্জ গুলো যখন হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে চেঞ্জ গুলো কি বলা হচ্ছে মেটামরফোসিস। যেমন তাদের ব্লাড গুলো কালার হবে আর বিভিন্ন ধরনের ফিন বিভিন্ন আদার যে পিগমেন্টেশন গুলো বিভিন্ন অর্গানে সেগুলো দেখা যাবে, স্কেল দেখা যাবে এবং ফিন রে গুলো কমপ্লিট হবে। After metamorphosis, the developing fish is known as juvenile and similar to adult, a small adult. এটাকে বলা হয় অ্যাডাল্ট লাইক স্ট্রাকচার বা জুভেনাইল। তখন ফিশগুলোকে অ্যাডাল্ট লাইক স্ট্রাকচার দেখা যাবে এবং এটাকে বলা হচ্ছে জুভেনাইল এবং সেখানে তখনই তাদের মেটামরফোসিস কমপ্লিট হয়ে যায়। Larval development involves change in size, behavior, location, respiration, digestion and nutrition. এটা তোমরা আগেও তোমাদের বলেছি আসলে যে আমরা যখন মাছের ফুড এন্ড ফিডিং হ্যাবিট পড়েছি তখন দেখেছি একটা মাছ যখন লার্ভাল অবস্থায় থেকে আবার যখন জুভেনাইল অবস্থায় থেকে যখন অ্যাডাল্ট অবস্থায় থাকে তখন তাদের আকারের পরিবর্তনের সাথে সাথে তাদের ফুড এন্ড ফিডিং হ্যাবিটের চেঞ্জ হয় এবং পাশাপাশি তাদের বিহেভিয়ারও চেঞ্জ হয় এবং তারা কোথায় বসবাস করবে সেই পজিশনও চেঞ্জ হয়। বিশেষ করে তাদের ফিজিওলজিক্যাল প্রসেস গুলো খুব গ্রেটলি চেঞ্জ হয়, যেমন রেসপিরেশন লার্ভাল অবস্থায় খুব বেশি থাকে অথবা যুবচ্ছর অবস্থায় খুব বেশি থাকে, ডাইজেশন খুব বেশি থাকে এবং তাদের নিউট্রিশন খুব বেশি প্রয়োজন হয়। আবার আস্তে আস্তে যখন বড় হতে থাকে তাদের এই রিকোয়ারমেন্ট গুলো আস্তে আস্তে কমতে থাকে। The change usually gradual, but some changes are rapid, referred to hatching, exogenous feeding, swim bladder development of bronchial respiration, increased mortality is seen in this period. বলছে এই যে চেঞ্জ গুলো এগুলো গ্রাজুয়ালি হবে, বাট কিছু কিছু সময় কিছু চেঞ্জ হয় খুব র্যাপিডলি চেঞ্জ হয়, যেমন হ্যাচিং এর সময় হয়। তারপর যখন খাবার চেঞ্জ হয়, যেমন যখন সে ইয়কস্যাক থেকে খাবার নিত, আবার যখন ইয়কস্যাক থেকে খাবার যখন বন্ধ হয়ে যায় তখন সে বাইরের ন্যাচারাল এনভায়রনমেন্ট থেকে খাবার এক্সোজেনাস ফিডিং নিতে হচ্ছে। আবার যখন কি হয় তখন সাঁতার কাটতে শুরু করতেছে এবং তাদের ব্রঙ্কিয়াল রেসপিরেশন শুরু হয়ে যাচ্ছে। এই সময়টা সময় তাদের মধ্যে কি মর্টালিটি রেটটা বেড়ে যায় এবং এই হ্যাচারি ওনারদের ক্ষেত্রে এই সময় অনেক বেশি সতর্ক থাকতে হয়। Growth rate of larvae are very high among vertebrates because larvae always try to escape from predatory attack. বলছে লার্ভাল ডেভেলপমেন্টের সময় তাদের গ্রোথ রেটটা অনেক বেশি হাই ভার্টিব্রেটের মধ্যে। কেন বলা হচ্ছে? বলছে এই সময়টা তাদের গ্রোথ রেট বেশি হওয়ার কারণ হচ্ছে তারা সবসময় চাইবে তাদের নতুন এনভায়রনমেন্টে তাদেরকে যত বেশি সহজে খাপ খাওয়াতে পারে নিজেকে, এবং এই খাপ খাওয়ানোর প্রয়োজনটা হচ্ছে তাদের প্রেডেটর থেকে নিজেকে বাঁচানো। এই জন্য এটাকে বলছে লার্ভাল ডেভেলপমেন্ট ইজ এ ফাংশনাল অ্যাপ্রোচ। তো এই একটু গদবাদাম টেক্সট বেশি, কোথায় আবার একটু আলোচনা করতে পারি আর কি। স্যার আমরা পড়ার পর বুঝতে পারবো যে কোথায় প্রবলেম আছে। আচ্ছা স্যার আমার একটা কোশ্চেন ছিল, মানে আমি স্যার ডিসকানেক্ট হয়ে গেছিলাম একটা জায়গায়। বলো। স্যার যে ফিশের যে একটা লার্ভার মানে যে ছবিগুলা ছিল না অনেকগুলা, ওই স্লাইড এটা? ডিসকানেক্ট হয়ে গেছিলাম। না স্যার এর পরেরটা। এটা? হ্যাঁ বলো। এখানে কি এটা আসলে আমরা ফিশের যে ইমরানি ডেভেলপমেন্টটা দেখাচ্ছে সেটাই দেখানোর চেষ্টা করতেছিলাম। আমরা আগের ছবিটা যদি বলি তাহলে বলতেছে এটা হচ্ছে ইন জেনারেল একটা ফার্টিলাইজ এগ কিভাবে ডেভেলপ হচ্ছে সেটা শুধু ম্যামালের ক্ষেত্রে উদাহরণ দেওয়া হয়। ম্যামালের উদাহরণে হওয়ার পরে সেটা 2 সেল থেকে 4 সেল, 4 সেল থেকে 8 সেল এবং সেখান থেকে অসংখ্য সেল হয়, এরকম হতে হতে হাজার হাজার সেল তৈরি হয় এবং সেই অসংখ্য সেল অনুযায়ী ছোট ছোট সেল অনুযায়ী যে জাইগোটটা সেটাকে বলছে মোরোলা বলতেছিলাম আমরা। মোরোলা গুলো কি হয় আবার বাস্টুলাতে পরিণত হয়। বাস্টুলা পরিণত হলে তার মাঝখানে একটা ফাঁকা জায়গা হয় সেটাকে এবং সেই ব্লাস্টুলা অবস্থায় কি হয় যে তারপর সে যে বাউন্ডারি লেয়ার তৈরি হয়, বাউন্ডারি লেয়ার তৈরি হওয়ার পরে সেটা
হয়েছিল সেল দ্বারা, সেই সেলগুলো এর ভিতরে প্রবেশ করতে থাকে। এটাকে বলা হয় ইনভেজিনেশন, এবং সেখানে কয়েক ধরনের প্যাটার্ন দেখা যায়, ইক্টোডার্ম, এন্ডোডার্ম এবং আর্কেন্টোডার্ম, তাই না? এরকম একটা প্যাটার্ন ডেভেলপ হয়। আর এই জিনিসটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করতেছিলাম যে আসলে এটা হচ্ছে ফিশের ক্ষেত্রে। ফিশের ক্ষেত্রে কিরকম হয়, যে ফিশের ক্ষেত্রে যখন ফার্টিলাইজ হয়ে যায়, ফার্টিলাইজ হয়ে থেকে কি হয়, 1 সেল থেকে 2 সেল, 2 সেল থেকে 4 সেল, 4 সেল থেকে 8 সেল, 8 থেকে 16, 16 থেকে 64, এরকম করে করে আস্তে আস্তে বাড়তে থাকে, তাই না? বাড়তে থাকে এরকম করে করে দেখা যায়। আর ফিশের ক্ষেত্রে প্যাটার্নটা হচ্ছে কিরকম, ফিশের ক্ষেত্রে একটা মজার প্যাটার্ন হচ্ছে যে আসলে ফিশের ক্ষেত্রে কমপ্লিট, যেহেতু ইনকমপ্লিট ক্লিভেজ হয়, সেক্ষেত্রে তাদের যে ব্লাস্টোমিয়ারের একটা লেয়ার তৈরি হয় কোথায়, অ্যানিমেল দিকে, এবং এটাকে বলা হয় ব্লাস্টোডিক্স। এবং সেখানেই একটা ম্যামালে যে পরিবর্তনগুলো বলতেছিলাম, যে ক্লিভেজ, তার মরোলা, গ্যাস্ট্রোলা, তারপরে গ্যাস্ট্রোলেশন, যে প্রসেসগুলো বলতেছিলাম, সব প্রসেসগুলো এখানে একইভাবে হচ্ছে, শুধু ম্যামালের ক্ষেত্রে পার্থক্য হচ্ছে পুরা এগে হচ্ছে, আর ফিশের ক্ষেত্রে হচ্ছে এখানে শুধু একটা সুপারফিশিয়াল বা একটা ডিক্সের মধ্যে হচ্ছে, বা উপরে একটা অংশ হচ্ছে অ্যানিমেল পুলের দিকে হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় ব্লাস্টোডিক্স। আর সেখানেই তাদের এই সবগুলো কাজ একইভাবে হচ্ছে, বাট জাস্ট প্যাটার্নটা একটু চিহ্ন, এই জন্য প্যাটার্নটা একটু ভিন্ন, এই জন্য একে বলা হচ্ছে ইনকমপ্লিট ক্লিভেজ। এখন বলো তোমার প্রশ্নটা কিরকম, আমি জানি না, তাই এখন বলো কোন প্রশ্ন, এই প্রশ্নটা কোথায়? স্যার বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা। আর পরীক্ষায় যখন যদি ছবিটা দিলে তোমাদের জন্য কার্যকরী হতে পারে আর কি। আর যেহেতু আসলে তো এই সাবজেক্টের ডিটেলস এগুলো পড়ানোর সুযোগ হয়নি, পড়ালে হয়তো তোমাদের আরো বেশি ক্লিয়ার হতো। আমি জানি না ভবিষ্যতে সুযোগ আসবে কিনা। তো ফিজিক্যালি যদি ক্লাস নেই তাহলে হয়তো আর একটু বেশি ডিটেলসে যাওয়ার সুযোগ হবে। তো ছবিগুলো দেখো, আমরা যে কথাগুলো বলছিলাম যে কিভাবে ব্লাস্টোমিয়ার গুলো কিভাবে ব্লাস্টোসিলে পরিণত হয়, তারপর সেগুলো বিভিন্ন অ্যারেঞ্জ হয়ে হয়ে তারপর সেখানে ইমব্রায়ো ডেভেলপ হচ্ছে, তারপর ইমব্রায়ো ডেভেলপ হতে গেলে অর্গানোজেনেসিস হয়। ইমব্রায়ো ডেভেলপ হওয়ার আগ পর্যন্ত যে প্রসেস সেটা করে গ্যাস্ট্রুলেশন। আর যখন এই ইমব্রায়ো সেলগুলো যখন ডেভেলপ ছড়িয়ে যায় সেখান থেকে বিভিন্ন অর্গান ডেভেলপ হতে শুরু করে, সেটাকে বলা হচ্ছে অর্গানোজেনেসিস। অর্গানোজেনেসিসটা হচ্ছে আর্লি এমব্রায়ো ফার্স্ট এমব্রায়ো ডেভেলপমেন্ট প্রসেস। আর তারপর সেখান থেকে আস্তে আস্তে বিভিন্ন অর্গান গুলো তৈরি হতে থাকে, কখনো চোখের অংশ তৈরি হয়, মাথার অংশ তৈরি হয়, তারপরে লেজের অংশ তৈরি হয়, এরকম করে নোটোকোট তৈরি হয়। এবং এই অনুযায়ী আবার লার্ভাল ডেভেলপমেন্ট যে প্রসেসটা বলা হচ্ছে, এগুলাকে আবার কতগুলো ভাগে ভাগ করছে। যেমন আমরা বলেছিলাম পোস্ট ইয়কস্যাক লার্ভি, তারপর প্রি ফ্ল্যাক্সিয়ন লার্ভি, তারপরে ফ্ল্যাক্সিয়ন লার্ভি, তারপর হচ্ছে পোস্ট ফ্ল্যাক্সিয়ন লার্ভি, মেটামরফোসিস, তারপর হচ্ছে জুভেনাইল। তো আমরা হয়তো বা ভবিষ্যতে যে কোনো একটা স্পিসিসের ক্ষেত্রে আমরা এই এমব্রায়োনিক লার্ভাল ডেভেলপমেন্টটা টোটালি দেখার চেষ্টা করব, তাহলে হয়তো তার সাথে মিলিয়ে দেখলে তখন ভবিষ্যতে বোঝা যাবে আসলে আর কোথায় আমাদের সমস্যা আছে। এছাড়াও আমার অনেকগুলো টপিকস বাকি রয়ে গেছে, মাঝখানে আসলে বিভিন্ন বন্ধ বিভিন্ন কারণে অনেকগুলো ক্লাস নেওয়া যায়নি। আর আমাদের সাথে আরেকটা আমাদের জাহাঙ্গীর স্যার ছিল, কিন্তু উনি হয়তো সময় পাইনি নিতে, আর ক্লাস নিলে হয়তো আমার জন্য একটু সুবিধা হতো আর কি। তো বলো, তোমাদের আর কোনো প্রশ্ন আছে? না স্যার। খুব ভালো, প্রশ্ন না থাকলে তো খুবই ভালো, তার ধরে নিব তোমরা অনেক সহজেই ক্যাচ করতে পারো। ঠিক আছে, তাহলে আগামী ক্লাসে দেখা হবে, হয়তো বা আমাদের অন্য টপিকস গুলো নিয়ে শুরু করবো আগামী ক্লাসে। আর এটা হ্যান্ড আউট ইনশাআল্লাহ দিয়ে দেবো, তোমাদের নিয়ে নেও। স্যার আসসালামু আলাইকুম।